হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। গল্পটা শুরু হোক রোহানকে দিয়ে। রোহান আমাদের গল্পের নায়ক, মানে ওই ভাগ্যবান মানুষটা যার কপালে সব সময় ভূত প্রেত জিন পিশাচ লেগে থাকে। নতুন চাকরি পেয়েছে একটা বোর্ডিং স্কুলে, বিজ্ঞানের টিচার হিসেবে। স্কুলটা একেবারে পাহাড়ের কোলে, মেঘ আর কুয়াশার রাজত্ব। প্রথম দেখাতেই মনে হবে, বাহ কি শান্ত পরিবেশ, প্রকৃতির কোলে শিক্ষা। ব্রুচুয়ারে ঠিক এমনই লেখা থাকবে। রোহান গাড়ি থেকে নেমেই প্রথম যে জিনিসটা নোটিস করল সেটা হলো স্কুলের প্রধান ভবনের মাথায় থাকা বিশাল কালো লোহার ঘণ্টাটা। দেখতে একদম প্রাচীন আমলের, যেন কয়েকশো বছর ধরে সেখানে টাঙানো। আর তার নিচে দড়ি টানার জায়গায় বাঁধা ছিল একটা লাল রঙের পাগড়ি। একটু অদ্ভুত না? মানে ঘণ্টা বাজানোর জন্য দড়ি থাকে, পাগড়ি নয়। স্কুলের প্রিন্সিপাল সাহেব তাকে স্বাগত জানালেন। কথায় কথায় রোহান জিজ্ঞেস করল, স্যার ওই ঘণ্টায় পাগড়িটি কি জন্য? প্রিন্সিপাল সাহেবের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। তিনি শুধু বললেন, রোহান স্যার, এই স্কুলের কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম, কখনো কোনো অবস্থায় ওই ঘণ্টাটা বাজাতে যেও না, ঘণ্টা নিজে বাজবে। দ্বিতীয় নিয়ম, রাত ৯টার পর কোনো শিক্ষক বা ছাত্র হল ঘরের বাইরে থাকবে না। তৃতীয় নিয়ম, যদি কখনো রাতে ঘণ্টার আওয়াজ শোনো, জানালা দিয়ে কখনো বাইরে তাকিও না, শুধু বিছানায় শুয়ে থাকো চোখ বন্ধ করে। এগুলো ছাড়া সব স্বাভাবিক। রোহান ভাবল, নিশ্চয়ই কিছু অতিরঞ্জিত নিয়ম, হয়তো ছাত্রদের ভয় দেখানোর জন্য। সে তখন নিজে থেকে ভেবে নিয়েছিল সে তো আর ছাত্র না, টিচার। নিয়মগুলো তার জন্য প্রযোজ্য না। প্রথম কয়েকদিন বেশ শান্তিতেই কেটে গেল। ছাত্ররা একটু শান্ত প্রকৃতির, চোখে একটা অদ্ভুত ভয়ার্ত ভাব। সবাই সন্ধ্যার আগেই হোস্টেলে চলে যায়। রাতে স্কুল ক্যাম্পাস হয়ে উঠত একদম নির্জন, নিস্তব্ধ। সপ্তাহখানেক পর এক রাতে রিয়াদ তার কোয়ার্টারের ল্যাপটপে মুভি দেখছিল। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো খুব মৃদু, খুব স্পষ্ট একটা শব্দ, টুং টুং টুং। ঘণ্টা! রাত 11টায় ঘণ্টা বাজছে। প্রিন্সিপালের কথা মনে পড়তেই সে লাফিয়ে লাইট বন্ধ করে দিল। কিন্তু কৌতূহল, সে জানালার পাশে আস্তে আস্তে গেল। নিয়ম ভঙ্গ করার সেই ক্ষণিকের দুর্বলতা। তারপর ঝাপটা ফাঁক করে বাইরে তাকালো। স্কুলের মাঠটা ঝাপসা কুয়াশায় ঢেকে গিয়েছিল, আর ওই কুয়াশার মাঝে প্রধান ভবনের দিকে সারি বেঁধে হাঁটছিল কিছু সাদা কাপড় পরা অবয়ব। তারা পায়ে হাঁটছিল না, যেন ভেসে যাচ্ছিল, মাথা নিচু, হাত দুপাশে লাগানো, সংখ্যায় ২০-২৫-এর মতো। তাদের সামনে এগিয়ে যাচ্ছিল একজন লম্বা ছায়ার মতো কেউ, যার মাথায় জ্বলজ্বল করছিল একটা লাল পাগড়ি। রোহান নিঃশ্বাস রোধ করে দেখতে লাগল। সারিটি ধীরে ধীরে প্রধান ভবনের দরজার ভেতর ঢুকে গেল। দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। এরপর চিৎকার? না, চিৎকার না, একটা গুঞ্জন, যেন একসাথে অনেক মানুষ খুব নিচু স্বরে কিছু পাঠ করছে। আয়াত, মন্ত্র, কিছু বোঝা যাচ্ছিল না। হঠাৎ লম্বা ছায়াটি যেন ঘুরে দাঁড়ালো। দূরত্ব ও অন্ধকার সত্ত্বেও রিয়াদ নিশ্চিত হল ওটা তাকিয়েছে সরাসরি তার দিকে, তার জানালার দিকে। রিয়াদ হুড়মুড় করে পিছিয়ে এলো, মেঝেতে বসে পড়ল। হৃৎপিণ্ড ঢকঢক করছিল। সেই থেকে তার ঘুম উড়ে গেল। পরদিন সকালে স্কুল একদম স্বাভাবিক। ছাত্ররা ক্লাসে, টিচাররা পড়াচ্ছেন। রিয়াদ প্রিন্সিপালের দরজায় গিয়ে গতরাতের ঘটনা বলতে গিয়েই প্রিন্সিপাল বাধা দিলেন, আপনি কি জানালা থেকে দেখেছেন? রোহান নিশ্চুপ। প্রিন্সিপাল গম্ভীর হয়ে বললেন, তাহলে এবার থেকে সাবধান, আপনি এখন তাদের দৃষ্টিতে পড়ে গেছেন। তারা আবার কারা? ওই সাদা পোশাকের লোকগুলো? রোহান জিজ্ঞেস করল। প্রিন্সিপাল দীর্ঘশ্বাস ফেললেন। ওরা কোনো লোক না রোহান স্যার, ওরা এই স্কুলের আগের বাসিন্দা, অনেক আগের। আর যে লাল পাগড়িওয়ালাটিকে দেখেছেন, সে হচ্ছে এদের রক্ষক। এই ভবনের নিচে ভূগর্ভে একটা পুরনো মন্দির আছে, সেখানেই ওদের সভা হয়। আর বেশি কৌতূহল দেখাবেন না। কিন্তু রোহান তো আর সোজা মানুষ না, বিজ্ঞানের টিচার সে। তার মাথায় প্রশ্ন ঘুরতে লাগল। ভূগর্ভে মন্দির, সেখানে কি হয়? ওই সাদা পরিহিতরা কি অতীতের ছাত্র, তাদের আত্মা?
সে সিদ্ধান্ত নিল একটু রিসার্চ করবে। স্কুলের লাইব্রেরিতে গিয়ে পুরনো রেজিস্টার, লগবুক ঘাঁটতে শুরু করল। এক সপ্তাহ পর সে একটা পান্না রঙের ধুলোয় মোড়া ডায়েরি পেল। সেটা ছিল 1947 সালের একজন টিচারের ব্যক্তিগত ডায়েরি। পাতার পর পাতা শুধু স্বাভাবিক নোট, কিন্তু শেষের দিকে হঠাৎ লেখা বদলে গেল। হাতের লেখা এলোমেলো, জর্জর ভাব। লেখা ছিল, ওরা ফিরে আসছে। হেডমাস্টার সাহেব বলেছেন, শান্তি চাইলে রক্ষককে খুশি রাখতে হবে, নিয়ম মেনে চলতে হবে। আজ রাতে আবার দীক্ষা হবে। আমি আর সহ্য করতে পারছি না। আমি শুনেছি যে রক্ষকের কাছে নিজের ইচ্ছা তুলে দেয় সে চিরদিনের মতো শান্তি পায়, কিন্তু তার মূল্য কি? লাল পাগড়ি বেঁধে চিরকাল ওদের পথ দেখানো? না, আমি পারব না। এর পরের পাতা ছিঁড়ে কালা ছিল। রিয়াদের গায়ে কাঁটা দিয়ে উঠল। দীক্ষা, রক্ষক, ইচ্ছা তুলে দেয়া, কথাগুলো খুবই অশুভ শোনাচ্ছিল। সেই রাতে সে আবার শুনল ঘণ্টার আওয়াজ, টুং টুং টুং, 3টা। কিন্তু এবার আওয়াজটা যেন ভেতর থেকে আসছে, স্কুল ভবনের ভিতর থেকে। নিয়ম ভাঙার তীব্র ইচ্ছা আর ভয়ে রোহানের মধ্যে যুদ্ধ চলছিল। শেষমেশ কৌতূহল জিতল। সে দরজা খুলে বেরিয়ে পড়ল নিঃশব্দ করিডরে। করিডরের শেষ মাথায় সিঁড়ি নেমে গিয়েছিল নিচতলায়, যে নিচতলায় কখনো যেতে বলা হয়নি। সিঁড়ির মুখে একটা মোটা লোহার দরজা ছিল, যা সাধারণত তালাবদ্ধ থাকত। আজ সেটা অর্ধেক খোলা। ভেতর থেকে ভেসে আসছিল সেই একই গুঞ্জন আর আলো। নিচ থেকে একটা বিষাক্ত সবুজ আলোর আভা উঠছিল। রিয়াদ আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামতে শুরু করল। পা ফেলতে গেলেই কাঠের সিঁড়ি কর্কশ শব্দ করছিল, কিন্তু গুঞ্জন যেন তার সব শব্দ গিলে নিচ্ছিল। সে নেমে এলো এক অদ্ভুত জায়গায়। এটা কোনো সাধারণ বেসমেন্ট না। পুরনো খোলা ইটের দেওয়াল, মোমবাতির আলো, আর মাঝখানে একটা বড় কক্ষ, যার চারপাশে সারি সারি সাদা কাপড়ে মোড়া খালি চেয়ার। কক্ষের সামনের দিকে একটা উঁচু বেদির ওপর বসেছিল সেই ছায়া, রক্ষক। তার মাথায় লাল পাগড়ি, আর বেদির সামনে মোমবাতির আলোয় দাঁড়িয়েছিল আজকের আহত রোহানেরই এক 10ম শ্রেণীর মেধাবী ছাত্র আরিফ। আরিফের চোখ কাঁচের মতো ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে যন্ত্রের মতো এগিয়ে গেল রক্ষকের দিকে। রক্ষক একটা লম্বা বাঁকা ছুরি বের করল, যে ছুরিটা আলোয় নীলাভ দেখাচ্ছিল। কিন্তু ছুরি দিয়ে সে আরিফের গলা কাটল না, বরং সে ছুরিটা আরিফের নিজের হাতে তুলে দিল। আরিফ নিজের হাতের তালুতে একটু কেটে নিল। রক্ত পড়তে শুরু করল। রক্ষক একটি পুরনো পিতলের পাত্র এগিয়ে দিল। আরিফের রক্ত সেই পাত্রে পড়ল কয়েক ফোঁটা। তারপর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। রক্ষক তার লাল পাগড়ি খুলে ফেলল। পাগড়ির নিচে ছিল কিছুই না, খালি অন্ধকার। একটা মানুষ আকৃতির ফাঁকা জায়গা, শুধু কালো ধোঁয়ায় ভরা। সে পাগড়িটি আরিফের দিকে বাড়িয়ে দিল। নিয়ম স্পষ্ট। আরিফ কি পাগড়ি নেবে? নিজের ইচ্ছা, নিজের ভবিষ্যৎ তুলে দিয়ে চিরকালের জন্যে এই ভূগর্ভের এই অশরীরী সত্তাদের? রোহান আর চুপ করে থাকতে পারল না। সে নিজের অজান্তেই চিৎকার করে উঠল, আরিফ, ওঠ, পালা! সব কিছু থমকে গেল। গুঞ্জন বন্ধ। সব সাদা চেয়ারগুলো যেন একসাথে রোহানের দিকে ঘুরে বসল, যদিও সেগুলোতে কেউ ছিল না। রক্ষক ধীরে ধীরে রোহানের দিকে ঘুরল। আরিফ হঠাৎ করে যেন জ্ঞান ফিরে পেল। সে চারদিকে তাকিয়ে ভয়ে কাঁপতে লাগল। রক্ষক উঠে দাঁড়াল। তার কাছ থেকে একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে পুরো কক্ষে ছড়িয়ে পড়ল। সে রিয়াদের দিকে একটা আঙুল তুলল, যেন বলল, তুমি পরের জন। রোহান বুঝতে পারল সে ভয়ানক ভুল করেছে। সে আরিফের হাত ধরে সিঁড়ির দিকে ছুট দিল। পেছনে সেই সাদা কাপড়ের চেয়ারগুলো থেকে উঠে এলো বিকট চিৎকার। মানুষ না, কোনো পশুর। রক্ষক নিঃশব্দে তাদের পিছু নিল। তারা উপরে উঠে লোহার দরজা বন্ধ করে দিল। রিয়াদ তালা লাগানোর চেষ্টা করতেই দেখল তালা ভাঙা। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসছিল সেই বিষাক্ত সবুজ আলো আর ঠান্ডা হাওয়া। তারা করিডর দিয়ে দৌড়াতে লাগল। পেছনে শুনতে পেল নরম ভাষা ভাষা পায়ের শব্দ।
সারি সারি শব্দ। ওরা উঠে আসছে। স্কুলের মেইন গেট এখনো অনেক দূরে। রোহানের মনে পড়ল স্কুলের পিছন দিকে একটা পুরনো গুদাম আছে, যেখানে পুরনো ফার্নিচার থাকে। সে আরিফকে টেনে সেদিকে নিয়ে গেল। দরজা খুলে ভেতরে ঢুকে আবার ভেতর থেকে শিকল লাগিয়ে দিল। বাইরে থেকে আওয়াজ আসতে লাগলো। শুধু আওয়াজ না, দরজার নিচের ফাঁক দিয়ে ঢুকতে লাগলো একটু পর পর একটা করে সাদা ধুলো মাখা কাপড়ের টুকরো। যেন ওরা জানে তারা ভেতরে আছে আর শুধু অপেক্ষা করছে। ঘণ্টাখানেক কেটে গেল। বাইরে এখন কোনো শব্দ নেই। রোহান ভাবল হয়তো চলে গেছে। সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই দেখল সোজা চোখে চোখ। রক্ষক দাঁড়িয়ে আছে জানালার বাইরে, আর তার পেছনে সারি বেঁধে দাঁড়িয়ে আছে অস্পষ্ট সাদা আবছা সব অবয়ব। সবাই নিঃশব্দ। রক্ষক আস্তে করে জানালার কাঁচে তার হাত রাখল। কাঁচটা সঙ্গে সঙ্গে ফ্রস্টেড হয়ে সাদা হয়ে গেল, আর তাতে একটা শব্দ লেখা হয়ে উঠল, আমার পালা। ভেতরের ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। জানালার কাঁচে লেখা সেই শব্দগুলো, আমার পালা। আরিফ কাঁপতে কাঁপতে পেছনে সরে গেল। মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। রক্ষক দাঁড়িয়ে রইল, তার মুখহীন মাথা শুধু রোহানের দিকে তাকিয়ে। পেছনের সাদা ছায়াগুলো নড়ছিল না, দাঁড়িয়েছিল মূর্তির মতো, অপেক্ষা করছিল। রোহানের মনে পড়ে গেল প্রিন্সিপালের কথা, ডায়েরির কথা। যে রক্ষকের কাছে নিজের ইচ্ছা তুলে দেয়, সে কি ওদের দলে ভিড়ে যাবে, এই ভূগর্ভের, এই কুয়াশার রাজ্যের চিরস্থায়ী প্রহরী হয়ে? না, কোনো মতেই না। কিন্তু বের হবার কোনো পথ নেই। দরজার বাইরে ওরা, জানালার বাইরে ওরা। রোহান হঠাৎ লক্ষ্য করল রক্ষকের মাথায় লাল পাগড়ি নেই। সেটা তো আরিফের সামনে উপহার হিসেবে দেওয়ার জন্য সে খুলেছিল। অর্থাৎ এখন রক্ষক সম্পূর্ণ খালি। হয়তো এটাই তার দুর্বলতা। রোহান দ্রুত চারদিকে নজর দিল। গুদামঘরটা পুরনো ডেস্ক, চেয়ার, ভাঙা ব্ল্যাকবোর্ডে ঠাসা। একটা কোনায় পড়েছিল পুরনো একটা জ্যামিতি বক্স, তাতে ধাতব কম্পাস, ডিভাইডার। রোহানের দৃষ্টি আটকে গেল একটা ভারী লোহার ডাস্টার টায়ার ক্লিনারে। সেটা প্রায় ইটের মতো শক্ত, পুরনো আমলের। সাহস করে রোহান জানালার কাছেই একটা ভাঙা চেয়ারটা উঠিয়ে নিল। সে জানালার কাঁচের দিকে সেটা উঁচু করে ধরে রক্ষকের দিকে চোখ রেখে বলল, সরে যাও। রক্ষক নড়ল না, বরং সে তার হাত আস্তে করে জানালার কাঁচে চেপে দিল। ক্র্যাক! কাঁচের চারদিক থেকে ফাটল ছড়িয়ে পড়তে লাগলো, যেন বরফ ভাঙছে। শব্দটা ছিল ভয়ানক তীক্ষ্ণ। আরিফ! রোহান চিৎকার করল, ওই লোহার টুকরোটা দাও তো। আরিফ ভয়ে আড়ষ্ট। রোহান নিজেই লাফ দিয়ে গেল, ডাস্টারটা হাতে নিল। ঠিক তখনই কাঁচটা সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু কাঁচের টুকরোগুলো নিচে পড়ল না, তারা যেন স্থির হয়ে মাঝ বাতাসে ভাসতে লাগল। তারপর একসাথে রোহানের দিকে ঝাঁপিয়ে পড়ল। রোহান হাত দিয়ে মুখ ঢাকল, কিন্তু টুকরোগুলো তার গায়ে লাগার আগেই রক্ষক একটা অদৃশ্য থামার সংকেত দিল। টুকরোগুলো হাওয়ায় মিলিয়ে গেল। রক্ষক এবার জানালার ফ্রেম ধরে বাঁকা হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করল। তার শরীর থেকে ঠান্ডা ধোঁয়ার মতো একটা জিনিস ঘরের ভেতর প্রবেশ করতে শুরু করল। ঘরের তাপমাত্রা আরও নেমে গেল। শ্বাস নিলে বুকে হিম শিরশির করে। রোহান বুঝল কথায় কাজ হবে না। সে ডাস্টারটা মুঠোয় শক্ত করে ধরল এবং যত জোর ছিল ছুঁড়ে মারল রক্ষকের দিকে। ডাস্টারটা সরাসরি গিয়ে লাগল রক্ষকের বুকে। না, ঠিক বুকে না, যেখানে বুকে থাকার কথা, সেই ফাঁকা অন্ধকারের মাঝখানে। লোহার ডাস্টার সেখানে ঢুকে হারিয়েই গেল। সম্পূর্ণ গ্রাস হয়ে গেল ওই অন্ধকারে। কোনো শব্দ হয়নি, কিন্তু রক্ষক থমকে গেল। সে পিছিয়ে গেল এক ধাপ। তার অশরীরী শরীরে যেন একটা ঢেউ খেলে গেল। রোহন লক্ষ্য করল ডাস্টারটা নিক্ষেপ করার পর থেকে রক্ষকের শরীরের কালো ধোঁয়া একটু কম ঘন হয়েছে, একটু বেশি ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। ওই ধাতব জিনিসটা হয়তো একটু যন্ত্রণা দিয়েছে। রোহন আশার আলো দেখল। সে চারদিকে আরও কিছু ভারী ধাতব জিনিস খুঁজতে লাগল। আরিফ, সাহস কর! ওই কোনায় পুরনো পাইপের টুকরোগুলো দেখতে পাচ্ছিস? এগুলো নে। আরিফ এবার কিছুটা সজাগ হল। সেও বুঝতে পারছিল এই রক্ষক অদৃশ্য কিছু না, এরও কিছু সীমাবদ্ধতা আছে। তারা দুজনে মিলে পুরনো লোহার পাইপ, ভাঙা চেয়ারের লোহার পায়া, যা পেল তাই জড়ো করতে লাগলো জানালার কাছে। রক্ষক আবার এগিয়ে আসছিল, এবার আরও ধীরে, আরও সতর্কভাবে। তার পেছনের সাদা ছায়ারা নড়ে উঠল। তারা যেন এগিয়ে আসবে জানালা ভাঙতে। এখন! রোহন চিৎকার দিল। তারা দুজন একসাথে যতগুলো ধাতব জিনিস পেল দ্রুত গতিতে ছুঁড়ে মারল রক্ষক ও সাদা ছায়াদের দিকে।
বেশিরভাগই ওদের শরীর ভেদ করে চলে গেল, কোনো ক্ষতি হলে বলে মনে হচ্ছিল না। কিন্তু কয়েকটা, বিশেষ করে সরাসরি রক্ষকের শরীরে লাগার পর তাকে আরও অস্পষ্ট করে দিল। রক্ষক এবার সত্যিই রাগান্বিত মনে হলো। সে তার দুটি হাত বাড়িয়ে দিল। ঘরের ভেতরের সব জিনিস, চেয়ার, ডেস্ক, কাগজপত্র কাঁপতে শুরু করল। একটা শক্তিশালী অতিপ্রাকৃত শক্তি সব কিছুকে আলগা করে দিচ্ছিল। রোহন আর আরিফ নিজেদের ধরে রাখতেই কষ্ট হচ্ছিল। হঠাৎ দূর থেকে ভেসে এলো সেই পরিচিত আওয়াজ, টুং টুং টুং। স্কুলের ঘণ্টা বাজল। রক্ষক মুহূর্তের জন্য থেমে গেল। তার পেছনে সাদা ছায়ারা একসাথে পিছিয়ে গেল, যেন ঘণ্টার আওয়াজে তাদের কষ্ট হচ্ছে। তারা দ্রুত মিলিয়ে যেতে শুরু করল পেছনের অন্ধকারে। ঘণ্টা বাজতে লাগল, 9টা না 10টা। গুনতে গিয়ে রোহান বুঝল সকালের ঘণ্টা। রাত শেষ, ভোর হচ্ছে। রক্ষক শেষবারের মতো রোহানের দিকে তাকালো। তার অস্তিত্ব এবার সত্যি ম্লান হয়ে আসছিল, আলো ফুটতে শুরু করায়। সে তার ফাঁকা হাত দিয়ে রোহানের দিকে একটা অঙ্গুলি নির্দেশ করে, যেন বলে, মনে রেখো। তারপর সেও পিছন ফিরে সেই বিষাক্ত সবুজ আলোর দিকে মিলিয়ে গেল। ঘরটার উপর চাপ কমে গেল, জিনিসপত্র পড়ে যাওয়া বন্ধ হলো। জানালার ফ্রেমটা খালি, ভাঙা কাচের টুকরোগুলো এবার স্বাভাবিকভাবে মেঝেতে পড়ে আছে। বাইরে পাখির ডাক ভেসে আসছিল। রোহান আর আরিফ হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। তারা বেঁচে গেছে, কিন্তু কতক্ষণের জন্য? দিনের আলো ফুটলে সবকিছু আবার স্বাভাবিক দেখালো। রোহান আরিফকে তার রুমে নিয়ে গেল। ছেলেটা এখনও কাঁপছিল, কথা বলতে পারছিল না। রোহান তাকে চা করিয়ে দিল, নিজেও এক কাপ নিল। হাত এখনও কাঁপছে। সে ভাবল প্রিন্সিপালকে সব বলতে হবে। কিন্তু যখন প্রিন্সিপালের অফিসে গেল, সেখানে একজন নতুন লোক বসেছিল, এক তরুণ শিক্ষক। প্রিন্সিপাল সাহেব? রিয়াদ জিজ্ঞেস করল। ও, প্রিন্সিপাল সাহেব কাল রাতেই হঠাৎ স্বাস্থ্যের অবনতি হয়ে হাসপাতালে চলে গেছেন। আমি অস্থায়ী দায়িত্বে আছি। আপনার কি প্রয়োজন? রিয়াদের গা শিরশির করে উঠল। কাল রাতেই? এটা কি কাকতালীয়? সে আস্তে আস্তে বেরিয়ে এলো। স্কুলের মাঠে দাঁড়িয়ে সে দেখল প্রধান ভবনের মাথায় সেই কালো লোহার ঘণ্টাটা এখনও ঝুলছে, আর তার নিচে লাল পাগড়িটা এখনও বাঁধা। সেটা কি আগের রক্ষকের, নাকি নতুন কাউকে অপেক্ষা করছে? সেদিন সন্ধ্যায় রুহান তার কোয়ার্টারে বসেছিল। হঠাৎ দরজায় কড়া নড়ল। দরজা খুলতেই দাঁড়িয়েছিল আরিফ। তার মুখে ভয় নেই, বরং এক অদ্ভুত শান্ত ভাব। স্যার, আরিফ বলল, তার কণ্ঠস্বর একটু বেশি মসৃণ, বেশি গম্ভীর। তার বয়সের জন্য নয়। আপনাকে ধন্যবাদ, আপনি আমায় বাঁচিয়েছেন। রুহান স্বস্তি পেয়ে বলল, তুই এখন ঠিক আছিস তো? হ্যাঁ স্যার, একদম ঠিক আছি। আরিফ হাসল, খুব স্বাভাবিক হাসি, কিন্তু সেই হাসিতে চোখ যোগ দেয়নি। চোখ দুটো ছিল একদম শূন্য, কাঁচের মতো স্বচ্ছ। আমি এখন বুঝতে পারছি অনেক কিছু, নিয়মের ব্যাপারে, রক্ষকের দায়িত্বের ব্যাপারে। রুহানের শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। কি বলছিস আরিফ? ওই রক্ষক স্যার, সে খুব ক্লান্ত ছিল। আরিফ বলল ধীরে স্থির ভাবে। সে অনেক বছর ধরে সেবা করেছে, এখন তার বিশ্রাম প্রয়োজন। কাউকে তো দায়িত্ব নিতেই হবে, নইলে ওরা অশান্ত হয়ে উঠবে, ওরা ছড়িয়ে পড়বে। তুই তুই কি বলছিস? রোহান পিছিয়ে গেল। আমি কিছু বলছি না স্যার, আরিফ বলল, তার মুখে সেই অপ্রাকৃত হাসি বজায় রেখে। আমি শুধু জানাতে এসেছি, খেলা বদলেছে। আপনি নিরাপদ, আপনার কিছুই হবে না। কিন্তু আমার জন্য আমার একটি সিদ্ধান্ত নিতে হবে। আগামীকাল রাতে, যখন আবার ঘণ্টা বাজবে। আরিফ আর কিছু না বলে ঘুরে দাঁড়াল। সে যাওয়ার আগে রোহান দেখল তার জ্যাকেটের পকেট থেকে একটা লাল রঙের কাপড়ের কোণ বেরিয়ে আছে, একটা পাগড়িরই কোণ। দরজা বন্ধ হয়ে গেল। রোহান জানালার দিকে তাকালো। বাইরে অন্ধকার নেমে এসেছে। স্কুলের প্রধান ভবনের ঘণ্টাটা অন্ধকারে দৃশ্যমান, আর সেখান থেকে একটা লম্বা সাদা ছায়া যেন নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠছে ঘণ্টার দিকে। রক্ষক ছাড়া কে ঘণ্টা বাজাবে? রোহান এখনও সেখানে রয়েছেন, চাকরি ছাড়তে পারেননি। আর প্রতি রাতে যখন ঘণ্টা বাজে, রোহান জানালার পর্দা টেনে দেয়, চোখ বন্ধ করে শুয়ে থাকে। কিন্তু সে জানে বাইরে মাঠে সারি বেঁধে হাঁটছে সাদা অবয়বগুলো, আর তাদের সামনে এগিয়ে যায় একজন নতুন রক্ষক, যে একসময় তার ছাত্র ছিল, যে নিজের ইচ্ছা, নিজের ভবিষ্যৎ একটি লাল পাগড়ির বিনিময়ে বিকিয়ে দিয়েছে। এবং কখনো কখনো খুব ভোরে, যখন প্রথম আলো ফুটতে থাকে, রোহান দেখতে পায় তারই জানালার পালকের ওপর জমে থাকা শিশিরে কিছু অদ্ভুত অক্ষর আঁকা,
তোমার পালা কখন? সে মুছে ফেলে, কিন্তু পরের দিন আবার ওই একই কথা। স্কুলটা চলছে, শিক্ষা চলছে, শান্তির পরিবেশ, কিন্তু এই শান্তির মূল্য কি তা শুধু রোহান জানে। গল্প এখানেই শেষ নয়, কারণ প্রতিনিয়ত চলছে রক্ষকের খেলা এই স্কুলে। হয়তো নতুন শিক্ষক, হয়তো নতুন ছাত্র, আর রক্ষকের চোখ সবসময়ই খোলা থাকে নতুন, ক্লান্ত, প্রাণহীন উত্তরাধিকারী খুঁজে পাওয়ার জন্যে।